হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা কঠিন পদার্থের ক্লাস আকার কঠিন পদার্থের অর্থাৎ ক্লাস 12-এর যে প্রথম চ্যাপ্টার শুরু করেছিলাম তার দ্বিতীয় ক্লাস আজকে আমি শুরু করছি। অবশ্যই আমি বলবো যে যারা এই ক্লাসটা স্টাডি করবে, ফলো করবে, তারা প্রথম ক্লাসের পদার্থের কঠিন অবস্থা থেকে আমার প্রথম ক্লাসের যে লেকচারটা ছিল সেটা অবশ্যই আগে দেখে নেবে, তারপর এই ক্লাসটা কিন্তু ফলো করবে। আর সেই প্রথম ক্লাসের লেকচারের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। প্রথম ক্লাস যেটা করেছি দ্বাদশ শ্রেণীর কঠিন পদার্থ থেকে, তো তোমরা অনেকেই লাইক কমেন্ট করেছো, খুব ভালো লেগেছে, সবাইকে ধন্যবাদ। এভাবেই তোমরা কেমিস্ট্রি উইথ অলোক স্যার এই চ্যানেলের পাশে থাকবে আশা করব। যাই হোক, তো আজকে আমরা ক্লাস আকার কঠিন পদার্থ এটা পড়ব। আমরা আগেই বলেছি যে এই চ্যাপ্টার থেকে পদার্থের কঠিন অবস্থা থেকে আমরা মেনলি আলোচনা করব ক্লাস আকার কঠিন পদার্থ। ক্লাস আকার কঠিন পদার্থ মানে তার সুন্দর একটা জ্যামিতিক আকার আছে, তার সুন্দর একটা তল আছে, শীর্ষবিন্দু আছে, অর্থাৎ সুবিন্যস্ত একটা জ্যামিতিক গঠন আছে। তাকে আমরা বলছিলাম ক্লাস আকার কঠিন পদার্থ। এবারে এদের গঠনগুলো কেমন, এরা কি ব্যাপারটা, কিভাবে থাকে এরা। ধরা যাক বাড়ির মশারি, মাঝে মাঝে অনেক সূক্ষ্ম ছিদ্র আছে, সুতো দিয়ে তৈরি কিন্তু মাঝে মাঝে অনেক ছিদ্র আছে, একটা ঘর আছে বলতে পারি। মৌচাক দেখেছি আমরা, মৌচাকের এক একটা ঘর দিয়ে টোটাল মৌচাকটা তৈরি হচ্ছে। আর একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে যে ইট ভাটাতে ইটগুলো যে সাজানো থাকে, নিশ্চয়ই দেখেছো, ওই যে একটা ইট তার উপর আর একটা ইট, একটা ইট তার উপর একটা ইট সাজানো আছে, টোটাল ওই ব্যাপারটাকে বলবো কেলাস জালক। ওকে, কেলাস জালক। এই কেলাস জালক একটা মৌলিক প্যাটার্ন, একটা ক্ষুদ্রতম এককের সমষ্টি বলা যেতে পারে। সেই ক্ষুদ্রতম একক অর্থাৎ একটা মৌচাকের ঘর, মশারির একটা ছোট্ট ঘর, ওই ইট ভাটার যে ইট সাজানো আছে তার একটা ছোট ইট, এই যে ব্যাপারগুলো বলছি, সেই মৌলিক প্যাটার্নটাকে, যার সুন্দর একটা জ্যামিতিক গঠন থাকবে, যার বারবার রিপিটেশনে কিন্তু ওই টোটাল ক্লাস জালকটা তৈরি হবে, তাকে আমরা বলবো একক কোষ। এই একক কোষের গঠন প্রথমে আমরা পড়ব। আমরা আগে একটা ছোট্ট করে একক কোষের ছবি এখানে এঁকে নিচ্ছি, ভালো করে একটু দেখে নেব। দৈর্ঘ্য থাকবে একটা, প্রস্থ থাকবে একটা, উচ্চতা থাকবে একটা। অর্থাৎ আমি এইখানে একটা কাপের বাক্স নিয়েছি, তোমরাও বাড়িতে যে কোনো একটা এরকম শেপ পেয়ে যাবে। ওকে, এই বাক্সটাকে ভালো করে দেখো, এর নির্দিষ্ট একটা দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, একটা উচ্চতা আছে, একটা 3D গঠন। এটাকে আমি 2Dতে আঁকার চেষ্টা করছি। ওকে, একটু ভালো করে খেয়াল করো এখানে। তাহলে এটাকে আমি এক্স অক্ষ ধরে নিচ্ছি এবং এর দূরত্বটাকে, এখানে একটা ডিস্টেন্স থাকবে, সেটা হচ্ছে এ, এবং এই যে অক্ষটা বেরিয়ে গেছে এই অক্ষটাকে আমি ওয়াই অক্ষ ধরে নিচ্ছি এবং এদের যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলবো বি। আর এই যে হাইট যেটা বেরিয়ে গেছে এটাকে আমি জেড অক্ষ ধরে নিচ্ছি এবং এই যে ডিস্টেন্স এটাকে ধরবো সি। ওকে, এবং এদের মধ্যে একটা কোণ আছে, ডাইহেড্রাল কোণ, যেটা এক্স অক্ষের সঙ্গে ওয়াই অক্ষের একটা কোণ। এই যে রুমটা যদি আমি ধরি, যে কোনো একটা রুমে এই এক্স অক্ষের সঙ্গে এই ওয়াই অক্ষের একটা কোণ থাকবে, ওয়াই অক্ষের সাথে এই জেড অক্ষের একটা কোণ থাকবে, এক্স অক্ষের সাথে জেড অক্ষের একটা কোণ থাকবে। তো আমরা মোটামুটি ভাবে এটা ধরে নিচ্ছি যে এই ওয়াই অক্ষের সাথে জেড অক্ষের যে কোণটা আছে সেটাকে আমরা ধরে নিচ্ছি আলফা। আলফা কার সাথে তাহলে হলো এটা না, ওয়াই ও জেড অক্ষের সাথে, জেড অক্ষের সঙ্গে কোণ। ওকে, হয়ে গেল। যদি এক্স অক্ষের সাথে জেড অক্ষটাকে আমরা ধরছি বিটা, এটা এক্স ও জেড অক্ষ। এই সমতলে যেটা আছে সেটাকে আমরা ধরছি গামা, অর্থাৎ এক্স ও ওয়াই তলের অক্ষের সঙ্গে কোণ। এই তিনটি কোণ ধরে নিলাম এবং এই তিনটি কোণ কার কার সাথে, কোন কোন অক্ষের সাথে আছে
সেটাও এখান থেকে আমরা কিন্তু আলোচনা করলাম। ওকে, এই হচ্ছে একটা একক কোষের গঠন। খুব কুইক যদি আমরা আরেকবার দেখে নিই, জাস্ট এটাকে আমি দেখতে বলবো। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এই জেড অক্ষ এবং ওয়াই অক্ষ যে কোণটা করেছে এটাকে বলবো আলফা। ভালো করে বুঝে নেবে একটু, এটাকে বলবো আমরা আলফা। ওকে, তাহলে এটাকে আমরা বলছি আলফা, এটা আলফা, এটা জেড অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা এক্স অক্ষ। এই এক্স অক্ষ এবং জেড অক্ষ যে কোণটা করবে অর্থাৎ এই কোণটা, সেটাকে আমরা বলবো বিটা। এবং নিজেদের মধ্যে যে কোণটা মানে এই কোণ, এই যে নিচে কোণ, এই যে সমতলে মেঝেই যে কোণটা আছে ওটাকে আমরা বলবো গামা। ওকে, এবার স্বভাবতই তোমাদের মনে প্রশ্ন জাগবে যে এটা তো দেখেই মনে হচ্ছে স্যার এই আলফা কোণ বা বিটা কোণ বা গামা কোণ সব 90 ডিগ্রি। হ্যাঁ, আমি যে বাক্সটা নিয়েছি সেটা সবই 90 ডিগ্রি মনে হচ্ছে, কিন্তু সব গঠন তো 90 ডিগ্রি হবে না, এই দেয়ালটা যদি একটু বেঁকে যায়। সুতরাং এই অ্যাঙ্গেলগুলো কীরকম ভাবে আছে এবং এই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তাদের পারস্পরিক সম্পর্ক, তারা সমান কি সমান নয়, লম্বা কি বেঁটে, সেই সমস্ত ব্যাপারগুলো মাথায় রেখে এই একক কোষগুলিকে আমরা প্রথমে 7 ভাগে ভাগ করতে পারি। সেইগুলি কি এবং তাদের বৈশিষ্ট্যগুলো কি হবে বা শর্তগুলো কি হবে সেটা আমি এখন তোমাদের আলোচনা করব। ওকে, আচ্ছা, প্রথমে আমরা 1 নম্বরে আসব ঘনক আকার। ঘনক আকার একক কোষ কাকে বলবো? একদম লুডোর ছক্কা যেটা বললাম বা রুবিক্স কিউব, অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটেই সমান হবে এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে। একদম সরল গঠন, সুন্দর করে নিজেরা একটু এখানটা দেখে নেবে। এ সমান বি সমান সি হবে বাহুগুলি, এবং কোণগুলিও আলফা সমান বিটা সমান গামা সমান 90 ডিগ্রি হবে। অর্থাৎ প্রত্যেকটা বাহুই তাদের ক্ষেত্রে সমান হবে এবং প্রত্যেকটা কোণ তাদের ক্ষেত্রে 90 ডিগ্রি হবে। সেটাকে আমরা বলবো ঘনক আকার। 2 নম্বর হচ্ছে টেট্রাগোনাল। ঘনক আকার ক্লাসটা সুন্দর করে যদি আমরা তার উচ্চতাটাকে শুধু বাড়িয়ে দিই, জাস্ট ঘনক আকার করার পরে টেট্রাগোনালটা করে দিই। ওকে, তার উচ্চতাটাকে শুধু বাড়িয়ে দিচ্ছি, আর কিছু করছি না, অর্থাৎ একটু লম্বাটে হয়ে যাচ্ছে, লম্বাটে, বাকি সব কিছু ঠিক থাকছে। তাহলে তার শর্তটা কি হয়ে গেল না, উচ্চতাটা বেড়ে গেল, মানে এ সমান বি ঠিকই আছে কিন্তু নট ইকাল টু সি, আর আলফা সমান বিটা সমান গামা সমান 90 ডিগ্রি। নো প্রবলেম, এটাতে কোনো অসুবিধা নেই আমাদের। ওকে, আমি টেনে দিলাম টেট্রাগোনাল। এরপর চলে যাব হেক্সাগোনাল। হেক্সাগোনালে নামটা শুনে বুঝতে পারছো, হেক্সাগোনাল। হেক্সাগোনাল এরপরে নিশ্চয়ই বুঝতে পারছো, হেক্সা মানে 6, অর্থাৎ সমতলটা কিন্তু একটা ষড়ভুজ হবে। সমতলটা যখনই ষড়ভুজ হবে, আমি জাস্ট এই দিকটা একটু দেখে নিতে বলবো। অর্ডিনারি ছবি হয়েছে কিন্তু তোমরা মানিয়ে নিবে আশা করছি। ষড়ভুজ যেটা এঁকেছি তাদের প্রত্যেকটা বাহু কিন্তু সমান, অর্থাৎ এ এবং বি কিন্তু সমান, কিন্তু এই যে গামা কোণ এটা কিন্তু 90 ডিগ্রি নেই, আর এটা 120 মানে 120 ডিগ্রি হয়ে গেছে। ওকে, উচ্চতাটাও পাল্টেছে। তাহলে আমি একটু যদি বলি, আচ্ছা, যদি এইখানে একটা বাহু আসে, এতে অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি থাকবে, অর্থাৎ জেড অক্ষের সঙ্গে কিন্তু এক্স অক্ষ বা ওয়াই অক্ষের অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি থাকবে। তাহলে সেক্ষেত্রে কি হলো একবার দেখো, এ সমান বি, অর্থাৎ এটা যদি আমি এ ধরি, এটা বি। ওকে, এ সমান বি, কিন্তু সি যেহেতু পাল্টে গেছে তাহলে নট ইকাল টু সি, অর্থাৎ এই শর্তটাই বোঝা থাকলো। আলফা বিটা এরা কিন্তু 90 ডিগ্রি থাকলো, কিন্তু গামা যেটা সমতলে কোণটা কিন্তু 120 ডিগ্রি বা 120 ডিগ্রি হয়ে গেল। রম্বহদ্দাল কথাটা কিন্তু রম্বস থেকে। তো রম্বস আমাদের মোটামুটি ভাবে আমরা যেটা জানি যে প্রত্যেকটা বাহু সমান থাকে কিন্তু কোণগুলি 90 ডিগ্রি নয়। তো সেক্ষেত্রে আমরা এটা মনে রাখতে পারি যে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। ওকে, নো প্রবলেম।
বাট আলফা ইকাল টু বিটা ইকাল টু গামা নট ইকাল টু 90 ডিগ্রি। এই শর্ত অবশ্যই মাথায় রাখবো, এটা রম্বয়েডালের ক্ষেত্রে কোণগুলি সমান হবে কিন্তু 90 ডিগ্রি হবে না, আর বাহুগুলি পরস্পর সমান হবে, অর্থাৎ হেলে গেছে। নেক্সট আমরা 5 নম্বরে চলে যাব, অর্থরম্বিক। অর্থরম্বিক অর্থাৎ প্রথম আমি যেটা নিয়ে শুরু করেছিলাম সেটা অ্যাকচুয়ালি অর্থরম্বিক, যার কিন্তু এ বাহুর দৈর্ঘ্য এক্স অক্ষ বরাবর এ বাহুর দৈর্ঘ্য বি এর সাথে সমান নয় এবং সি এর সাথেও সমান নয়, অর্থাৎ এ নট ইকাল টু বি নট ইকাল টু সি, কিন্তু অ্যাঙ্গেলগুলো সব 90 ডিগ্রি। ওকে, তাহলে এটা আমি বলতে পারি এ নট ইকাল টু বি নট ইকাল টু সি, আলফা সমান বিটা সমান গামা সমান 90 ডিগ্রি। এই অর্থরম্বিক মান থাকবে 5টা। 6 নম্বরে হচ্ছে মনোক্লিনিক। মনোক্লিনিকে কি এই বৈশিষ্ট্যটাই বোঝা থাকবে, এ নট ইকাল টু বি নট ইকাল টু সি, অর্থাৎ কোনো বাহু কারোর সাথে সমান নেই। এখানে আলফা এবং গামা 90 ডিগ্রি হবে কিন্তু বিটাটা 90 ডিগ্রি হবে না। শেষ রইল আমাদের ট্রাইক্লিনিক। যার কিন্তু কোনো বাহু সমান নয়, এ নট ইকাল টু বি নট ইকাল টু সি, আলফা নট ইকাল টু বিটা নট ইকাল টু গামা নট ইকাল টু 90 ডিগ্রি। তাহলে এই 7টা ভাগ, অর্থাৎ ক্লাসটা একক কোষটা কেমন দেখতে, এ বি সি সমান কি সমান নয়, তাদের মধ্যে এ এবং বি এর মধ্যে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কি 90 ডিগ্রি নয়, এই ধরনের ব্যাপারগুলো মাথায় রেখে আমরা যে ভাগটা করলাম সেটা হচ্ছে 7 ভাগ। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে একটা একক কোষ, এই একক কোষ তো ওই কঠিন পদার্থের কণা দিয়ে তৈরি, বা যৌগিক পদার্থ হলে বিভিন্ন যে মৌলগুলো আছে তাদের কণা দিয়ে তৈরি। সেই কণাগুলো কোথায় কোথায় আছে, কণাগুলোর অবস্থানের ভিত্তিতে আমরা এই একক কোষকে আমরা 4 ভাগে ভাগ করি। প্রথম হচ্ছে সরল। সরলের ক্ষেত্রে কি না, এই যে একটা একক কোষ, আসছে, এই একক কোষের প্রত্যেকটা যে শীর্ষবিন্দু আছে, এই শীর্ষবিন্দুতে এক একটা কণা আছে, এই এখানে একটা কণা আছে, এইখানে একটা কণা আছে, প্রত্যেকটা শীর্ষবিন্দু, অর্থাৎ 8টা যে শীর্ষবিন্দু আছে, এই 8টা শীর্ষবিন্দুতে 8টা কণা আছে, এটাকে আমরা বলছি সরল। ওকে, ছবিটা ত্রিমাত্রিকের ছবি দ্বিমাত্রিকে আঁকছি মানে একটু কিন্তু এখানে মনে হতে পারে জড়িয়ে যাচ্ছে, কিন্তু যখন আমি বোঝাচ্ছি তখন কিন্তু মাথায় ঢোকানোর চেষ্টা করি। অর্থাৎ এখানে আমি 8টা কণা আছে, আমি কণাগুলো ছোট করে আঁকছি কিন্তু এই কণাগুলো এত ফাঁকা ফাঁকা নেই, গায়ে গায়ে কিন্তু লেগে আছে, ওকে, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এইভাবে কণাগুলোকে ছোট করে আনলাম। মাঝখানে এতটা ফাঁকা আছে, হু করে জল গলে যাবে সেসব নয় কিন্তু, ঠিক আছে, একটু ভয়েড পেস থাকে, এতটা ফাঁকা নেই, কণাগুলো পাশাপাশি লেগে আছে। যাই হোক, সেটাকে আসছি। তাহলে 8টা শীর্ষবিন্দুতে 8টা কণা আছে। এবং দ্বিতীয় নম্বর যেটা আমি বলবো সেটা হচ্ছে যে পৃষ্ঠকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিক মানে এই গঠনটা কিন্তু ফিক্স থাকবে, অর্থাৎ এই যে একটা একক কোষ আঁকছি, ভালো করে দেখো, আট কোণে 8টা কোণা থাকছে, এটা ফিক্সড। এই যে 8 কোণে 8টা কোণা থাকছে, এটা ফিক্সড। ওকে, প্রত্যেকটা পৃষ্ঠে একটি করে কোণা থাকবে, এখানে একটি কোণা, এই 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 এই,
অর্থাৎ এই 6টা পৃষ্ঠ আছে, ওই 6টা পৃষ্ঠের মাঝে একটি করে কণা থাকবে। ওকে, সেটা হলো পৃষ্ঠ কেন্দ্রিক। দেখো এই সামনের দিকে তলটার জন্য এটা, পেছনের দিকে তলটার জন্য আমি এখানে এঁকে দিচ্ছি, এই সাইডে তলটার জন্য এখানে, এই সাইডে তলটার জন্য এখানে, উপরে তলটার জন্য এখানে, আর নিচে তলটার জন্য এইখানে আনলাম। এটা পৃষ্ঠ কেন্দ্রিক। এরপর যেটা আসবে সেটা হচ্ছে যে দেহ কেন্দ্রিক। দেহ কেন্দ্রিকেও কিন্তু এরকম একটি কমন ফ্যাক্টর থাকবেই, অর্থাৎ 8 কোণে 8টা থাকবেই কণা। তারপর একদম মিডিলে একটি কণা থাকবে। একদম মিডিলে একটি কণা মানে কি, এটা দিয়ে দাও 8 কোণে 8টা কণা থাকছে, এবং এই বাক্সটা খুললে একদম মাঝখানে, অর্থাৎ একটা বাড়ির একদম মাঝখানে যে জায়গা, অর্থাৎ এই বাক্সটা ঠিক মাঝখানে একটি কণা আছে, দেহের ভেতরে একটি কণা আছে, সেটাকে বলবো কিন্তু দেহ কেন্দ্রিক। ওকে, আরেকটা হচ্ছে প্রান্ত কেন্দ্রিক। প্রান্ত কেন্দ্রিকের গঠনটা কেমন না, এইরকমই একটি একক কোষ থাকবে, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে তো কণা থাকবেই, দুই প্রান্তে দুটি কণা থাকবে। এই এটা হলো প্রান্ত কেন্দ্রিক। তাহলে অ্যাট এ গ্লান্স দেখো কি দাঁড়ালো না, বাহুগুলি এ বি সি বা কোণগুলি আলফা বিটা গামা, তারা কেমন তাদের উপর ভিত্তি করে এখানে 7টা ভাগ, এবং কণাগুলি কোথায় আছে তাদের উপর ভিত্তি করে এখানে কিন্তু 4টে ভাগ। ওকে, এই দুটো ব্যাপার মাথায় রেখে বিজ্ঞানী ব্র্যাভেস তার নাম অনুসারে ব্র্যাভেস ল্যাটিস, মোট 14টি ব্র্যাভেস ল্যাটিস পাওয়া যায়। এ বি সি তাদের দৈর্ঘ্য, আলফা বিটা গামা তাদের অ্যাঙ্গেলগুলি কেমন, এবং কণা সংখ্যা কোথায় কোথায় থাকা উচিত বা কোথায় কোথায় থাকে, তার উপর ডিপেন্ড করে এই 7টা এবং এই 4টে, এই 2 প্রকার একক কোষের ভাগকে মাথায় রেখে মোট 14টি ব্র্যাভেস ল্যাটিস পাওয়া যায়। সেই 14টির মধ্যে অবশ্যই মাথা রাখবে 7টি হচ্ছে সরল, অর্থাৎ এই সরল কিন্তু এই 7 ধরনেরই পাওয়া যায়। 3 রকমের পাওয়া যায় দেহ কেন্দ্রিক। দুটি করে পৃষ্ঠকেন্দ্রিক এবং প্রান্ত কেন্দ্রিক। এবার আমরা করব একক কোষে কণা সংখ্যা নির্ণয়। অর্থাৎ একটা একক কোষে, এই যে একক কোষ বলেছিলাম, একক কোষে যে কণাগুলি আছে বলেছিলাম, প্রকৃতপক্ষে একটি একক কোষে কতগুলি কণা আছে। আমি একটি সরল একক কোষ এঁকেছি। এই সরল একক কোষে 8টি শীর্ষবিন্দুতে 8টি কণা আছে, কিন্তু সেই কণাগুলো তো পুরোপুরি এর ভেতরে ঢুকে নেই, এই শীর্ষবিন্দুটাতে আছে। এই যে কণাটা শীর্ষবিন্দুতে আছে, সেই কণাটা কতগুলো একক কোষের সাথে শেয়ার করছে দেখো, তাহলে কিন্তু ব্যাপারটা বুঝতে পারবে। একটু ভালো করে খেয়াল করো, এইখানে একটা একক কোষ আছে, এর পাশে একটা একক কোষ আছে, এর পাশে একটা আছে, এখানে আছে, অর্থাৎ পরপর 4টে একক কোষ রাখা আছে। সেই 4টে একক কোষের এই কোণটায় এইখানটা ছোট্ট করে একটা গর্ত করে যদি ওখানে আমি একটা ছোট্ট প্লাস্টিকের বল অর্ধেকটা ঢুকিয়ে দিই, তার উপরে আবার 4টে একক কোষ থাকবে কিন্তু, অর্থাৎ 1/8 অংশ মাত্র এর ভেতরে ঢুকে আছে, কারণ সেই কণাটা 8টা এই ধরনের একক কোষের সঙ্গে কিন্তু শেয়ার করছে নিজে, এবং সমান 8 ভাগে বিভক্ত করলে 1 অংশ মাত্র এই একক কোষে আছে। কারণ পরপর 4টে যদি একক কোষ আমি সাজাই, সেখানে যে একটা কণা থাকে, নিচে তো 4টে একক কোষের সাথে আছেই, বাকি অর্ধেক অংশটা কিন্তু উপরের দিকে আরো 4টে একক কোষের সঙ্গে আছে। তাহলে কণা সংখ্যার অবদান হবে এখানে
সংখ্যার অবদান 8 ইন্টু 1/8 মাত্র একটি, অর্থাৎ সরল, এটা আমি আসছি সরলের ক্ষেত্রে, সরল একক কোষে 8টি শীর্ষবিন্দুতে 8টি কণা থাকলেও প্রকৃতপক্ষে একটি একক কোষে একটি মাত্র কণা আছে। দ্বিতীয় নম্বর আমি আসব দেহকেন্দ্রিকের। দেহকেন্দ্রিকের একক কোষ। দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কি ছিল না, 8টা শীর্ষবিন্দুতে 8টা কণা ছিলই, আর একটা কণা কিন্তু পুরোপুরি ভেতরে ছিল, সে কিন্তু অন্য কোনো একক কোষের সঙ্গে নিজেকে আর শেয়ার করছে না, 100% কিন্তু একক কোষের মধ্যেই আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু কণা সংখ্যার অবদানটা হবে, কণা সংখ্যার অবদান হবে সেক্ষেত্রে কণা সংখ্যার অবদান হবে 8 ইন্টু 1/8, 8 ইন্টু 1/8 প্লাস 1 ইন্টু 1, অর্থাৎ 2টি। তৃতীয়টা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে কণা সংখ্যার অবদানটা কি আমরা একটু দেখে নিই, বুঝে নিই আগে। 8 কণায় তো 8টা শীর্ষবিন্দু আছে, তাহলে তার জন্য আমি কত করতে পারি, 8 ইন্টু 1/8, আর প্রত্যেকটা পৃষ্ঠে একটা করে কণা আছে। পৃষ্ঠে একটা করে কণা আছে মানেটা কি না, সেই কণাটা ছোট্ট একটা প্লাস্টিকের বল ভেবে নাও, যার অর্ধেকটা অংশ এই ক্লাসের একক কোষের ভেতরে আছে, আর অর্ধেকটা অংশ বাইরে ছিল, সেখানে আবার একটি একক কোষ চেপে গেছে, অর্থাৎ প্রত্যেকটা পৃষ্ঠ পাশে আর একটা কিন্তু একক কোষের পৃষ্ঠের সাথে লেগে আছে। তার মানে এই যে আমি কণাটা এঁকেছি বা এই যে কণাটা রাখছি পৃষ্ঠে, তার অর্ধেকটা এই একক কোষের ভেতরে আছে, বাকি অর্ধেক অংশটা কিন্তু এর উপরে যে একক কোষটা আছে তার সঙ্গে শেয়ার করছে, অর্থাৎ এই একক কোষে অর্ধেকটা আছে, সেই একক কোষে অর্ধেকটা, মানে পৃষ্ঠে একটা কণা থাকা মানে তার হাফ বা অর্ধেক অংশ কিন্তু ভেতরে আছে। অর্থাৎ এখানে তাহলে বলতে পারি যেহেতু 6টা পৃষ্ঠ আছে, তাহলে 6 ইন্টু হাফ, অর্থাৎ হবে 4টি। এখানে আমি একটা প্রশ্ন দিয়েছি, একটি ঘনকাকার ক্লাস আছে যা 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 3টি কণা দিয়ে তৈরি, 3 ধরনের কণা দিয়ে তৈরি, এ, বি এবং সি। এ কণাগুলি আছে শীর্ষবিন্দুতে, বি কণাগুলি আছে দেহকেন্দ্রে, সি কণা আছে পৃষ্ঠকেন্দ্রে। তাহলে অর্থাৎ মোট কণা সংখ্যা এবং যৌগটির সম্ভাব্য সংকেত, এই যৌগটির সংকেত এ, বি এবং সি। খুব সিম্পলি একটি ক্যালকুলেশন নিজের মতো করে সুন্দর করে রেডি করে নেবে। সেটা হচ্ছে যে এ কণা শীর্ষবিন্দুতে আছে মানেই এ কণা কিন্তু আছে এই ধরনের শীর্ষবিন্দুতে, শীর্ষবিন্দুতে আছে মানে 1/8 অংশ কিন্তু ভেতরে ঢুকে আছে, 1/8। তাহলে 8 ইন্টু 1/8, 8টা কোণ যেহেতু আছে, কোনো মিসিং নেই, তাহলে একটি, অর্থাৎ এ কণা আছে একটি। বি কণা আছে দেহকেন্দ্রে। দেহকেন্দ্রিক ক্লাস আলাদা, দেহকেন্দ্রিক যদি বলি তাহলে 8 কণা 8টা শীর্ষবিন্দুতে আছে এবং দেহের ভেতরে একটা আছে, কিন্তু এখানে শুধু স্পেসিফাই করে দিয়েছে বি কণা আছে দেহকেন্দ্রে, অর্থাৎ শীর্ষবিন্দুতে কে আছে কিন্তু সেই দায়িত্ব বি নিচ্ছে না, বি শুধু এই ক্লাসের ভেতরে আছে। তাহলে সে একাই 100% ভেতরেই আছে, কারোর সাথে কোনো শেয়ার করছে না, অর্থাৎ একটাই আছে বি কণা, 1 ইন্টু 1 মানে একটি আছে। সি কণা কিন্তু আছে পৃষ্ঠকেন্দ্রে, পৃষ্ঠকেন্দ্রে মানে কিন্তু এই পৃষ্ঠে,
তাহলে প্রত্যেকটা একক কোষের পৃষ্ঠে যখন একটা কণা থাকবে তার অর্ধেকটা তো এই একক কোষে থাকবে, বাকি অর্ধেকটা তো এর সাথে যে একক কোষটা লেগে আছে তার সাথে থাকবে। তাহলে অর্ধেকটা যদি এই ভেতরে থাকে তাহলে 6টা তলের জন্য তার অবদান হবে 6 ইন্টু হাফ সমান 3টি, অর্থাৎ মোট কণা সংখ্যা হলো কিন্তু এখানে 5টি। কি হবে যৌগটির সংকেত? যৌগের সংকেত কি হবে না, এ আছে একটি, এ বি আছে একটি, সি আছে 3টি অর্থাৎ C3। এটি হচ্ছে যৌগের সংকেত। ওকে, এই ধরনের তোমাদের সমস্যা থাকবে। একটি কথা জাস্ট বলবো, সেটা হচ্ছে যে যদি এ কণা শীর্ষবিন্দুতে আছে বলে দেয় এবং যদি বলে একটি শীর্ষবিন্দুতে মিসিং আছে, যদি এটা বলে দেয় একটি শীর্ষবিন্দুতে এ কণা নির্দিষ্ট আছে মানে মিসিং আছে, হারিয়ে গেছে, তাহলে 8টা শীর্ষবিন্দুর মধ্যে পড়ে রইল আর 7টি, তখন কিন্তু এ কণার অবদান হয়ে যাবে 7 ইন্টু 1 এর 8 সমান 7 এর 8 হয়ে যাবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এবং বাকি শর্তগুলো যদি আমি এখানে স্থির রাখি তাহলে আমার সংকেতটা তখন কি হবে, a is to b is to c, অর্থাৎ 7 এর 8 is to 1 is to 3, আর দিয়ে গুণ করবো, যেটা হবে সেটা পূর্ণ সংখ্যা লিখব। পদার্থের কঠিন অবস্থার একদম দ্বিতীয় ক্লাসটা করলাম এবং আশা করি তোমরা এর পরের ক্লাসগুলিতেও নজর রাখবে। আমি প্যাকিং দক্ষতা, ঘনত্ব নির্ণয় ওই জায়গাতে আমি ধীরে ধীরে যাব। আর যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই তোমরা যদি চ্যানেলে নতুন হও সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে রেগুলার নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও, তোমাদেরই সুবিধা হবে। এবং কমেন্ট করবে তোমাদের কেমন লাগলো। যাই হোক, ভালো থেকো। তোমাদের বিন্দুমাত্র উপকার হলেই আমার প্রয়াসটা সার্থক হবে। দেখা হচ্ছে পরে।